হ্যালো স্টুডেন্ট, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থী, অর্থাৎ যারা বর্তমানে 2024 সালের দশম শ্রেণীতে পড়ছো তাদের জন্য ভূগোলের এক্সের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি, অর্থাৎ থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন তথা টেস্ট পরীক্ষা তথা ফাইনাল পরীক্ষার জন্য আমি তোমাদের জন্য পুরো 90 মার্কের প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি। তোমরা এই প্রশ্নপত্রের সেটটি পেয়ে যাবে রায় ও মার্টিনের প্রশ্ন বিচিত্রার ভলিউম 2। এই ভলিউম 2-তে যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই প্রশ্নপত্রের সেটটি তোমরা পেয়ে যাবে মডেল কোশ্চেন পেপার 5 নম্বর মডেল কোশ্চেন পেপারের উত্তর নিয়ে প্রশ্ন নিয়ে আলোচনা করছি। প্রথমে বিভাগ কয়ে একের দাগে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1.1 দাগে বহির্জাত প্রক্রিয়ায় শক্তির মূল উৎস হল সূর্য, নদী, বায়ু, হিমবাহ। সঠিক উত্তরটি হল অপশন ক তে সূর্য। পরের প্রশ্ন, বায়ুর সঞ্চয়ের ফলে গঠিত সমভূমিকে বলে বালিয়াড়ি, হামাদা, ধিয়ান, লোয়েস। সঠিক উত্তরটি হল অপশন ঘ তে লোয়েস। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলের যে স্তর থেকে বেতার তরঙ্গগুলি প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে সেটির নাম আয়োনোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, সাইটোস্ফিয়ার। সঠিক উত্তরটি হল অপশন ক তে আয়োনোস্ফিয়ার। পরের প্রশ্ন, সাধারণ অবস্থায় সমুদ্রপৃষ্ঠে আদর্শ বায়ুচাপের পরিমাণ হল প্রায় 1013.25, 1003, 1030, 1023 মিলিবার। সঠিক উত্তরটি অপশন ক তে 1013.25 মিলিবার। পরের প্রশ্ন, 1.5 দাগে মাদাগাস্কার ও মোজাম্বিক স্রোতের মিলিত শাখা হল কামচাটকা, কুরুশীয়, আগুলহাস, পেরু স্রোত। সঠিক উত্তরটি অপশন ক তে আগুলহাস স্রোত। পরের প্রশ্ন, দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান হল 6 ঘন্টা 13 মিনিট, 12 ঘন্টা 26 মিনিট, 24 ঘন্টা 52 মিনিট, কোনোটিই নয়। সঠিক উত্তরটি হল অপশন গ তে 24 ঘন্টা 52 মিনিট। পরের প্রশ্ন, 1.7 ফ্লাই অ্যাশের প্রধান উৎস তাপবিদ্যুৎ, জলবিদ্যুৎ, বায়ু শক্তি কেন্দ্র, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। সঠিক উত্তরটি হল অপশন ক তে তাপবিদ্যুৎ কেন্দ্র। পরের প্রশ্ন, 1.8 বর্তমানে ভারতের অঙ্গরাজ্যের মোট সংখ্যা হল 30টি, 29টি, 28টি, 27টি। সঠিক উত্তরটি হল অপশন গ তে 28টি। পরের প্রশ্ন, 1.9 ভারতের দীর্ঘতম নদীবাঁধ হীরাকুন্দ উড়িষ্যায় যে নদীর উপর গড়ে উঠেছে তা হল নর্মদা, মহানদী, বিতস্তা, কৃষ্ণা। সঠিক উত্তরটি হল অপশন খ তে মহানদী। পরের প্রশ্ন, পার্বত্য অঞ্চলে প্রচুর বৃষ্টিপাতের জন্য গাছের ডালাপালা ও পাতা পচে হিউমাসযুক্ত যে মাটি সৃষ্টি হয় তা হল কৃষ্ণ পর্জল ল্যাটেরাইট বগ মৃত্তিকা। সঠিক উত্তরটি হল অপশন খ তে পর্জল মৃত্তিকা। পরের প্রশ্ন, রেটুন প্রথা প্রয়োগ করা হয় ধান চাষে, ইক্ষু চাষে, আভ্যন্তরীণ বাণিজ্যে, কৃষিভিত্তিক শিল্পে। সঠিক উত্তরটি হল অপশন খ তে ইক্ষু চাষে। পরের প্রশ্ন, অতি বিরল জনসংখ্যাযুক্ত একটি রাজ্য হল পশ্চিমবঙ্গ, গোয়া, উত্তরপ্রদেশ, সিকিম। সঠিক উত্তরটি হল অপশন ঘ তে সিকিম। পরের প্রশ্ন, 1.13 দাগে ইন্দিরা গান্ধী বিমানবন্দর অবস্থিত দিল্লি, কলকাতা, চেন্নাই, মুম্বাই। সঠিক উত্তরটি হল অপশন ক তে দিল্লি। পরের প্রশ্ন, 1.14 দাগে 74m/7 মানচিত্রের সংখ্যাসূচক স্কেল হল 1:10,000, 1:25,000, 1:50,000, 1:10,000। সঠিক উত্তরটি হল অপশন গ তে 1:50,000। এরপরে লক্ষ্য করো বিভাগ ক্ষয়ে 2.2 থেকে 2.1 নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। যে কোনো 6টি। 2.1 থেকে কৃষ্ণা নদীর বদ্বীপ পাখির পায়ের মতো দেখতে। শুদ্ধ। 2.1 থেকে ওজোন গ্যাস সূর্যের অতিবেগুনি রশ্মিকে শোষণ করে। শুদ্ধ। 2.3 থেকে শীতল স্রোতে প্ল্যাঙ্কটন বেশি থাকে তাই এটি সবুজ বর্ণের। অশুদ্ধ। 2.4 থেকে ভাঙা ইট, কাঠ, বালি হল ইওয়াস্ট। অশুদ্ধ। 2.5 থেকে গাঙ্গেয় বদ্বীপ সমভূমিতে জলাশয় সেচ প্রথা সবচেয়ে বেশি প্রচলিত। অশুদ্ধ। সঠিক উত্তরটি হবে গাঙ্গেয় বদ্বীপ সমভূমিতে কূপ ও নলকূপ সেচ প্রথা সবচেয়ে বেশি প্রচলিত। কূপ ও নলকূপ। 2.6 থেকে শিশু হল এক ধরনের চিরসবুজ উদ্ভিদ। শুদ্ধ। 2.7 থেকে সিংকোনা হল এক ধরনের বাগিচা ফসল। এটাও শুদ্ধ।
পরের প্রশ্ন 2 দাগে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো যে কোনো 6টি। 2.2.1 দাগে পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহ হল ড্যাশ ল্যাম্বার্ট, আন্টার্কটিকা ল্যাম্বার্ট। পরের প্রশ্ন 2.2.2 দাগে উচ্চতা বৃদ্ধি পেলে ড্যাশ হ্রাস পায়, উষ্ণতা হ্রাস পায়, উষ্ণতা হ্রাস পায়। 2.2.3 দাগে জলীয় বাষ্প ঘনীভবনের সময় ড্যাশ তাপ পরিত্যাগ করে, লিন তাপ, লিন তাপ পরিত্যাগ করে। 2.2.4 দাগে চাঁদ ও সূর্যের আকর্ষণের সৃষ্ট জোয়ারকে ড্যাশ বলে, ভরা কোটাল বলে, কোটাল, ভরা কোডাল বলে। 2.5 থেকে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হল ড্যাশ আনাইমুদি, আন্নামাই পর্বতে আনাইমুদি। আনাইমুদি। তারপরে কি রয়েছে 2.6 থেকে ভারতের সর্বাধিক বন্যা প্রবণ অঞ্চল হল ড্যাশ অসমের ব্রহ্মপুত্র উপত্যকা, অসমের ব্রহ্মপুত্র উপত্যকা। 2.2.7 থেকে ভারতের একক বৃহত্তম কৃষিভিত্তিক শিল্প হল ড্যাশ শিল্প, কার্পাস বয়ন শিল্প। কার্পাস বয়ন শিল্প। এরপরে 2.3 দাগে লক্ষ্য করো 2.3 দাগে একটি বা দুটি শব্দে উত্তর দাও যে কোনো 6টি। 2.3 দাগে রাজস্থানের বায়ুর অপসারণ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলির নাম কি? উত্তরটি হল ধান্ত, ধয়াকা দন্তে নয় দ, ধান্ত। পরের প্রশ্ন 2.3 দাগে একটি উষ্ণ স্থানীয় বায়ুর নাম লেখো, লু। 2.3 দাগে সমুদ্রের মধ্যভাগে সৃষ্ট স্রোতবিহীন জলাবর্তক কি নামে পরিচিত? জায়র নামে পরিচিত, কুণ্ডলী বা জায়র, জায়র। তারপরে 2.3.4 দাগে 10 ডিগ্রি চ্যানেল দ্বারা কোন দুটি দ্বীপপুঞ্জ বিচ্ছিন্ন? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ বিচ্ছিন্ন, আন্দামান ও নিকোবর, নিকোবর, নিকোবর দ্বীপপুঞ্জ। 2.3.5 থেকে ভারতের কোন মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ? কৃষ্ণ মৃত্তিকা বা রেগুর বলা হয় স্থানীয় নামে, রেগুর, কৃষ্ণ বা কালো মৃত্তিকা বা স্থানীয় নাম রেগুর। 2.3.6 থেকে কয়েকটি উচ্চ ফলনশীল গম বীজের নাম লেখো, কল্যাণ সোনা, কল্যাণ সোনা, সোনালিকা, সোনালিকা। পরের প্রশ্ন 2.3 থেকে কেরালা রাজ্যে নারী পুরুষের অনুপাত কত? 1084:1000, অর্থাৎ নারীর সংখ্যা 1084 এবং পুরুষের সংখ্যা 1000। 2.3 থেকে RF এর পুরো নাম কি? উত্তরটি হল রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন, রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন, FRACTION, রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন। 2.4 থেকে বাম দিকের সঙ্গে ডান দিকের গুলি মিলিয়ে লেখো। বাম দিকে রয়েছে ক্ষয়সীমা, জীব বিশ্লেষ, NW3, ভিভ গোয়র। আর ডান দিকে রয়েছে কেরালা, তড়িৎচুম্বকীয় বর্ণালী, সমুদ্র, ব্যাকটেরিয়া। তাহলে ক্ষয়সীমার সঙ্গে হবে সমুদ্র, 3 নম্বরে সমুদ্র। জীব বিশ্লেষের সঙ্গে হবে ব্যাকটেরিয়া, 4 নম্বরে ব্যাকটেরিয়া। NW3 সঙ্গে হবে 1 নম্বরে কেরালা। ভিভ গিয়র এর সঙ্গে হবে 2 নম্বরে তড়িৎচুম্বকীয় বর্ণালী। এরপরে চলো কি রয়েছে আমরা একটু লক্ষ্য করি। বিভাগ গয়ে 3 দাগে রয়েছে, বিভাগ গয়ে 3 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 3.1 বহির্জাত প্রক্রিয়া কাকে বলে? উত্তরটি লক্ষ্য করো। সংজ্ঞা: ভূপৃষ্ঠের বিভিন্ন প্রাকৃতিক শক্তির মাধ্যমে যান্ত্রিক ও রাসায়নিক পদ্ধতিতে ভূত্বকের বহিরঙ্গের পরিবর্তন ও বিবর্তন হল বহির্জাত ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। এই প্রক্রিয়া অত্যন্ত ধীর গতিতে কাজ করে। পদ্ধতি:
অবরোহণ, আরোহণ ও পর্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে বৈদ্যুতিক প্রক্রিয়া কার্যকর হয়। শক্তিসমূহ: নদী, হিমবাহ, বায়ু, সমুদ্র তরঙ্গ, সুনামি ইত্যাদি হল বৈদ্যুতিক প্রক্রিয়ার শক্তিসমূহ। অথবা প্রপাতকূপ কাকে বলে? সংজ্ঞা: জলপ্রপাতের জল প্রবল বেগে যেখানে পড়ে সেখানে ক্ষয়কার্যে বিশাল হাড়ির মতো গর্তের সৃষ্টি হয়, একে প্রপাতকূপ বা প্লাঞ্জপুল বলে। উদাহরণ: উত্তরাখণ্ডের খেমটি ফলস এর প্লাঞ্জপুলটি বেশ সুগভীর, বা প্রপাতকূপটি খুব সুগভীর, বা হুড্রু ফলসের নিচে প্রপাতকূপ সৃষ্টি হয়েছে। 3.2 শান্ত মণ্ডল কাকে বলে? উত্তর: ট্রপোস্ফিয়ারের উপরে 18 থেকে 50 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত বায়ুমণ্ডলের স্তরকে শান্ত মণ্ডল বলে। গুরুত্ব: উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা কমে, শান্ত মণ্ডল হওয়ায় জেট প্লেন যাতায়াত করে। অথবা হিমশৈল কাকে বলে? উত্তর: সমুদ্রে ভাসমান বিশালাকার বরফের স্তূপকে বলে হিমশৈল। উৎপত্তি: মহাদেশীয় হিমবাহ সমুদ্রের ধারে এসে পড়লে সমুদ্রের তরঙ্গের আঘাতে ভেঙে বা স্থলভাগ ও সমুদ্রের বিভেদমূলক চাপে সীমা অতিক্রম করলে সমুদ্রে ভাসতে ভাসতে থাকে এবং ভেসে ভেসে অনেক দূর পর্যন্ত চলে যায়। বৈশিষ্ট্য: হিমশৈলের মাত্র 1/9 অংশ জলের উপরে থাকে। এটি জাহাজ চলাচলের সমস্যা তৈরি করে। কোথায় দেখা যায়? না, উচ্চ অক্ষাংশের সমুদ্রে শীতল সমুদ্র স্রোতের সঙ্গে হিমশৈল ভাসতে থাকে। 3.3 স্ক্রাবার কি কারণে ব্যবহার করা হয়? স্ক্রাবার যন্ত্রটি ব্যবহার করার কারণ হল কলকারখানার নির্গত গ্যাসীয় বর্জ্য থেকে বিষাক্ত পদার্থকে শোষণ করে। স্ক্রাবার রাখা কড়ি, চুন এবং জলের মধ্যে দিয়ে দূষিত বায়ু চালনা করলে বস্তুকণাগুলি শোধিত হয়। স্ক্রাবার দু রকমের হয়, যথা আর্দ্র এবং শুষ্ক স্ক্রাবার। অথবা লিচেট কি? উত্তর: বৃষ্টির জল ল্যান্ডফিলের বর্জ্য পদার্থ ধুয়ে জলাশয়ে বা ভৌমজলে মেশে। এইসব বর্জ্য, ধোয়া, ময়লা ও দূষিত জলকে লিচেট বলে। প্রভাব: লিচেট ভৌমজলকে দূষিত করে এবং ফলে নদী, পুকুরের জলও দূষিত হয়। 3.4 পশ্চিমী ঝঞ্ঝা কাকে বলে? উত্তর: শীতকালে ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প বহন করে নিয়ে আসা দুর্বল নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের প্রভাবে উত্তর ও উত্তর পশ্চিম ভারতের জম্মু কাশ্মীর, রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ড রাজ্যের শীতকালীন রোদ ঝলমলে আবহাওয়া বিঘ্নিত হয় এবং মাঝে মাঝে এই অঞ্চলে হালকা বৃষ্টিপাত ও পার্বত্য অঞ্চলে তুষারপাত হয়। 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি উত্তর অক্ষাংশের মধ্যে পশ্চিম থেকে পূর্ব দিকে ধেয়ে আসা এই ঘূর্ণবাতকে পশ্চিমী ঝঞ্ঝা বলা হয়। প্রভাব: এই ঘূর্ণবাতের প্রভাব কখনো কখনো আঙ্গেয় উপত্যকা দিয়ে পশ্চিমবঙ্গে পর্যন্ত আসে। শীতকালীন রবি শস্য চাষের পক্ষে এই বৃষ্টি খুব উপযোগী। আরাবারি প্রকল্প বলতে কি বোঝো? অথবাতে রয়েছে আরাবারি প্রকল্প বলতে কি বোঝো? সরকার ও বন দপ্তর এবং স্থানীয় জনগণের যৌথ প্রচেষ্টার মাধ্যমে বন সংরক্ষণের ব্যবস্থাকে যৌথ বন ব্যবস্থা বা আরাবারি প্রকল্প বলা নামে পরিচিত। বিশেষত যৌথ বন ব্যবস্থা প্রকল্প অনুসারে অরণ্য অঞ্চলের অধিবাসীগণ অরণ্য সুরক্ষা কমিটির সদস্য হওয়া অধিকারী হন। এই সদস্যগণ অরণ্য সুরক্ষা করেন এবং নতুন নতুন বনাঞ্চল সৃষ্টির ব্যাপারে সাহায্য ও পরামর্শ প্রদান করেন। দাবানল এবং পশুচারণের হাত থেকে বনাঞ্চলকে রক্ষা করেন। বনাঞ্চলে পরিণত গাছ কাটার বিক্রয় মূল্য যা হবে তার 25% অরণ্য সুরক্ষা কমিটির সদস্যরা পান। উদাহরণ: যৌথ বন সংরক্ষণ ব্যবস্থা স্বার্থ গ্রুপ পায় পশ্চিম মেদিনীপুর জেলার আরাবারি বনাঞ্চলে। 1971 সালে এখানে প্রথম ফরেস্ট প্রোটেক্টর্স কমিটি গঠিত হয় এবং প্রাথমিকভাবে বনের সীমান্তবর্তী 612টি পরিবারকে যৌথ বন সংরক্ষণ ব্যবস্থা যুক্ত করা হয়। তাই যৌথ বন সংরক্ষণ ব্যবস্থা আরাবারি প্রকল্প নামেও পরিচিত। 3.5 জীবিকা সত্তাভিত্তিক কৃষি বলতে কি বোঝো? কৃষক তার নিজ পরিবারের খাদ্যের প্রয়োজনের উদ্দেশ্যে যে কৃষিকাজ সম্পাদন করে তা জীবিকা সত্তাভিত্তিক কৃষি। বৈশিষ্ট্য: উৎপাদিত ফসলের বেশিরভাগটি নিজ প্রয়োজনে ব্যবহৃত হয়। সামান্য উদ্বৃত্ত ফসলের বাকি অংশ বিক্রি করে জীবন ধারণের বাকি উপকরণ ক্রয় করে। উদাহরণ: ভারত সহ দক্ষিণ পূর্ব এশিয়ার ধান চাষ জীবিকা সত্তাভিত্তিক কৃষির অন্তর্গত। অথবা জনবিস্ফোরণ কি? অল্প সময়ের ব্যবধানে কোনো দেশের জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পেলে জনসংখ্যার তারুণ্যের আধিক্য, বেকারত্ব বৃদ্ধি, অর্থনীতির গতিস্খলন প্রভৃতি ঘটনা ঘটে। একে জনবিস্ফোরণ বলে। উদাহরণ: ভারতের 1961 সালের পর জন্মহার আগের তুলনায় একই থাকলেও মৃত্যুহার দ্রুত হারে হ্রাস পায় বলে জনসংখ্যার অস্বাভাবিক বৃদ্ধি ঘটে, যা জনবিস্ফোরণ। 3.6 পিক্সেল কি? উত্তর: পিক্সেল কথাটির পুরো অর্থ হল পিকচার এলিমেন্ট। কোনো উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম অংশকেই পিক্সেল বলা হয়। অনেকগুলি পিক্সেল মিলে একটি বৃহৎ উপগ্রহ চিত্র তৈরি করা হয়। এই পিক্সেলের মান পৃথিবীপৃষ্ঠ থেকে উপগ্রহটির উচ্চতার উপর নির্ভর করে। প্রকৃতি: কোনো উপগ্রহ চিত্রে যদি পিক্সেলের সংখ্যা বেশি হয় তাহলে তা উচ্চমানের হয় এবং পিক্সেলের সংখ্যা কম হলে অর্থভেদক নিম্নমানের হয়। অথবা জিআইএস বলতে কি বোঝো? উত্তর: জিআইএস পুরো কথা হল জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম।
বা ভৌগোলিক তথ্য ব্যবস্থা। যে ব্যবস্থায় কম্পিউটারের মাধ্যমে ভৌগোলিক তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও বিশ্লেষণ করা হয় তা হল ভৌগোলিক তথ্য ব্যবস্থা বা সংক্ষেপে জিআইএস। অতএব জিআইএস হল কম্পিউটারের মাধ্যমে তথ্য বিশ্লেষণ করে মানচিত্র তৈরির বিশেষ পদ্ধতি। এই পদ্ধতিতে তথ্য বিশ্লেষণ ও মানচিত্র প্রস্তুত করার জন্য কম্পিউটারে কয়েকটি বিশেষ সফটওয়্যার যেমন ARCGIS, QGIS, গ্র্যাস জিআইএস প্রভৃতি এর প্রয়োজন হয়। বিভাগ ঘয়ে 4 দাগে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। বিকল্প প্রশ্ন উল্লেখনীয়। 4.1 থেকে ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত দেখা যায় কেন? উত্তরটি লক্ষ্য করো। পার্বত্য অঞ্চলে হিমবাহের ক্ষয়কার্যের ফলে প্রধান বা মূল হিমবাহ উপত্যকা এবং উপহিমবাহ উপত্যকার মধ্যে গভীরতার পার্থক্য হয়। এ কারণে উভয়ের মিলনস্থলে কম গভীরতা বিশিষ্ট উপহিমবাহ উপত্যকাটি মূল হিমবাহের উপত্যকার উপর ঝুলন্ত উপত্যকার রূপে অবস্থান করে। পরবর্তীকালে উপত্যকার দুটিতে হিমবাহ গলে গিয়ে নদী উৎপন্ন হলে উচ্চতা ও ঢালের পার্থক্যের কারণে কম গভীরতা বিশিষ্ট উপহিমবাহ উপত্যকার নদীটি নিচে অবস্থিত প্রধান উপত্যকার উপর প্রবল বেগে পতিত হয়। তাই ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত সৃষ্টি হয়। উদাহরণ: বদ্রীনাথের কাছে অবস্থিত বসুধারা জলপ্রপাত। অথবা মৌসুমী বায়ুর উপর জেট বায়ুর প্রভাব ব্যাখ্যা করো। উত্তর: মৌসুমী বায়ুর আগমন, প্রত্যাগমন, বিচরণ, গতি প্রকৃতি অনেকটা জেট বায়ুর উপর নির্ভরশীল। মৌসুমী বায়ুর আগমন: গ্রীষ্ম মৌসুমী ও জেট বায়ু। গ্রীষ্মকালে তিব্বত মালভূমির উষ্ণতা পার্শ্ববর্তী অঞ্চল অপেক্ষা অধিক থাকে বলে সেখানে সৃষ্টি হয় নিম্নচাপ। এই নিম্নচাপের কারণে উত্তর গোলার্ধের উপক্রান্তীয় পশ্চিমা জেট বায়ু তিব্বতের উত্তর সরে যায় এবং ভারতের মাঝ বরাবর প্রবেশ করে ক্রান্তীয় পূবালী জেট বায়ু, যেটি ভারতের উত্তর ও উত্তর পশ্চিমে শক্তিশালী নিম্নচাপ কেন্দ্র সৃষ্টি করে। এই নিম্নচাপ কেন্দ্রের টানে ভারতে মৌসুমী বায়ু প্রবেশ করে। উপক্রান্তীয় পশ্চিমা জেট বায়ু ও ক্রান্তীয় পূবালী জেট বায়ুর গতিবিধির উপর মৌসুমী বায়ুর সক্রিয়তা অনেকটা নির্ভর করে। উপক্রান্তীয় পশ্চিমা জেট যে বছর তাড়াতাড়ি উত্তরে সরে সে বছর ক্রান্তীয় পূবালী জেট বায়ু তাড়াতাড়ি আসে, ফলে মৌসুমী বায়ুও তাড়াতাড়ি আসে। উপক্রান্তীয় পশ্চিমা জেট হঠাৎ উত্তরে সরে এলে ভারতে মৌসুমী বিস্ফোরণ প্রবল হয়। ক্রান্তীয় পূবালী জেট যে বছর শক্তিশালী হয় সে বছর অধিক মৌসুমী বায়ুর সক্রিয়তায় ভালো সৃষ্টি হয়। মৌসুমী বায়ুর প্রত্যাগমন ও জেট বায়ু: শীতকালে ভারত থেকে ক্রান্তীয় পূবালী জেট বায়ু বিলীন হয় এবং উপক্রান্তীয় পশ্চিমা জেট বায়ু হিমালয় বাধা পেয়ে যে দুটি শাখায় ভাগ হয় তার দক্ষিণ শাখাটি ভারতে অবস্থান করে উচ্চচাপের সৃষ্টি করে। এই সময় দক্ষিণ গোলার্ধে সৃষ্টি হয় নিম্নচাপ, ফলে ভারতীয় উপমহাদেশ থেকে মৌসুমী বায়ু প্রত্যাগমন করে। 4.2 দাগে ভাগীরথী হুগলি নদীর উপর বর্জ্যের প্রভাব লেখ। উত্তরটি লক্ষ্য করো। জলের প্রকৃতির পরিবর্তন: বর্জ্য পদার্থের সঙ্গে মিশে থাকা দূষিত দ্রব্যে জলের ভৌত, রাসায়নিক ও জৈবিক ধরনের পরিবর্তন ঘটছে। নদীর নাব্যতার হ্রাস: কঠিন বর্জ্য ভারী নদীগর্ভ ভরাট হয়ে পড়ায় নদীর নাব্যতা কমে যাচ্ছে, জাহাজ চলাচল বিঘ্নিত হচ্ছে। রোগ সংক্রমণ বৃদ্ধি: বিষাক্ত বর্জ্যদ্রব্যে বিভিন্ন মারণ ব্যাধি, জীবাণু সংক্রমণ, ভাইরাল ফিভার, পঙ্গুত্ব, লিভার ক্যান্সারের প্রবণতা বাড়ছে। জলজ বাস্তুতন্ত্রে বিঘ্ন: জলে বসবাসকারী জু ও ফাইটোপ্ল্যাঙ্কটন বর্জ্যের প্রভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, ফলে খাদ্যাভাবে মাছের বৃদ্ধি কমে যাচ্ছে, মাছ সংখ্যায় কমে যাচ্ছে। জলজ শৈবালের অতিমাত্রায় বৃদ্ধি ইউট্রিফিকেশনের প্রক্রিয়াকে দ্রুত করায় জলজ বাস্তুতন্ত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে। জলদূষণের প্রভাব: ভাগীরথী হুগলির পার্শ্ববর্তী কৃষি জমিতে ব্যবহৃত রাসায়নিক সার, কীটনাশকের প্রভাবে জল দূষণ ঘটছে, ফলে ব্যাকটেরিয়া, জীবাণুর ক্রিয়াশীলতা পরিবর্তন ঘটেছে। বন্যার প্রবণতা বৃদ্ধি: বর্জ্যের প্রভাবে নদীর জলে মিশে থাকা নানা পদার্থ নদীকে ক্রমাগত ভরাট করছে, ফলে নদীর জলধারণ ক্ষমতা কমছে ও নদীতে বন্যার প্রবণতা বাড়ছে। অথবা তরল বর্জ্য নিয়ন্ত্রণের উপায়গুলি কি কি? উত্তরটি লক্ষ্য করো। বর্জ্য জলকে অর্থাৎ তরল বর্জ্যকে শোধন করার উপায়: বাড়ির নোংরা জল ও কারখানা বর্জ্য জলকে কতগুলি পদ্ধতির মাধ্যমে শোধন করা যেতে পারে। এগুলির মধ্যে উল্লেখযোগ্য হল: প্রাথমিক শোধন: প্রথমে বর্জ্য জলে ভাসমান আবর্জনাকে ছেঁকে নেওয়া হয়, এরপর ওই বর্জ্য জলকে একটি বড় কক্ষে প্রবেশ করিয়ে সেখানে নুড়ি, পাথর, বালি প্রভৃতিকে অধঃক্ষিপ্ত করানো হয়। দ্বিতীয় পর্যায় বা মাধ্যমিক বা জৈব শোধন: প্রথম কক্ষের শোধিত জলকে দ্বিতীয় কক্ষে পাঠানো হয়। এই পর্যায়ে জলের জৈবিক অক্সিজেনের চাহিদা বিওডি বা বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড কমানো হয়। এই সময় জলের উপরের স্তরে প্রচুর গাদ উৎপাদন হয়। বিশেষ প্রক্রিয়ায় জলের উপর থেকে গাদকে সরিয়ে নেওয়া হয়। তৃতীয় বা অন্তিম পর্যায়ে জৈব শোধনের পর জলকে বৃহৎ কোনো জলাধারে প্রবেশ করানো হয়। এই জলাধারে জল বেশ কয়েক সপ্তাহ থাকে, কারণ এই সময় জলে দ্রবীভূত নাইট্রোজেন, ফসফরাস, বিষাক্ত যৌগগুলি দূরীভূত হয়ে জল শোধিত হয়ে যায়।
4.3 থেকে তামিলনাড়ুর বৃষ্টির জল সংরক্ষণে ভারতের দৃষ্টান্ত ব্যাখ্যা করো। উত্তর, বৃষ্টির জল সংরক্ষণে তামিলনাড়ুর ভূমিকা। রেন ওয়াটার হারভেস্টিং মুভমেন্ট প্রথম শুরু হয় তামিলনাড়ু রাজ্যে। 2001 খ্রিস্টাব্দে তামিলনাড়ুর তৎকালীন মুখ্যমন্ত্রী জয়ললিতার অধীনে নানা প্রকার আইন প্রণয়নের মাধ্যমে গ্রাম ও শহরে জল সংরক্ষণের ব্যবস্থা করা হয়। উদ্দেশ্য, তামিলনাড়ু রাজ্যে বিভিন্ন অঞ্চলের কৃষিকাজ, শিল্পক্ষেত্র বা তৃতীয় ক্ষেত্রের অর্থনৈতিক ক্রিয়াকলাপ এবং আরও নানান কাজে সংরক্ষিত বৃষ্টির জল ব্যবহার করা হয়। ভৌমজলের মাত্রা বৃদ্ধি, ভূগর্ভে জলস্তরের পরিমাণ বৃদ্ধি করা। কার্যাবলী, জলবিভাজিকা এবং বৃষ্টির জল সংরক্ষণের মাধ্যমে এই রাজ্যে পঞ্চবার্ষিকী পরিকল্পনার আওতায় এই প্রকল্প গৃহীত হয়। তামিলনাড়ু রাজ্যের প্রায় সমস্ত বাড়িতে, অফিসে, কারখানায় বৃষ্টির জল সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। শহর ও গ্রামের সমস্ত নতুন বাড়িতে বৃষ্টির জল সংরক্ষণের ব্যবস্থা রাখা বাধ্যতামূলক হয়েছে। এছাড়া ধীরে ধীরে পুরানো বাড়িগুলিতে জল সংরক্ষণ পদ্ধতি চালু করা হয়েছে। রাজ্যের বিভিন্ন স্থানে অসংখ্য কূপ, পুকুর ও জলাশয় খনন করা হয়েছে ও ছোট ছোট জলাধারা ও বাঁধ দিয়ে বৃষ্টির জল সংরক্ষণ করা হয়। বাড়ির ফাঁকা ও উন্মুক্ত ছাদ, ফাঁকা জমি, বাড়ির ছাউনি ক্যান্টনমেন্ট হিসেবে ব্যবহার করা হয়। বৃষ্টির সময় ক্যাচমেন্ট অঞ্চল থেকে জল লোহার পাইপ, পিভিসি এর মাধ্যমে ভূগর্ভস্থ জলাধারে সংগ্রহ করা হয়। এছাড়াও ডাক ওয়েল, হ্যান্ড পাম্প, রিচার্জ ওয়েল, রিচার্জ শ্যাফট ইত্যাদি পদ্ধতির মাধ্যমে জল সংরক্ষণ করা হচ্ছে। ফলাফল, শুধুমাত্র এই রাজ্যে চেন্নাই শহরে ভূমিজলের ভান্ডার প্রায় 50% বৃদ্ধি পেয়েছে। এই রাজ্যে শহর অঞ্চলের রাস্তায় বর্ষার জমা জলের পরিমাণ হ্রাস পেয়েছে। সারা রাজ্যে বন্যার প্রকোপ উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। জলসেচ ও পানীয় জলের সমস্যা মিটেছে এবং প্রতিকূলতা জয় করে কৃষির বিকাশ ঘটেছে। অথবা ভারতে তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির 3টি কারণ বিশ্লেষণ করো। উত্তরটি লক্ষ্য করো। ভারত তথ্য প্রযুক্তি শিল্পে পৃথিবীর প্রথম সারির দেশ। ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির কারণগুলি হল মেধা। বিগত 3 দশকে ভারতে তৈরি হয়েছে এক ঝাঁক উন্নত মেধাসম্পন্ন মানুষ যারা কম্পিউটারে দক্ষ। শিক্ষা প্রতিষ্ঠান, উন্নত মেধা তৈরির জন্য এদেশে গড়ে উঠেছে সরকারি ও বেসরকারি উদ্যোগে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান। প্রশিক্ষণ কেন্দ্র, এই শিল্পের প্রয়োজনীয় প্রশিক্ষণ যোগানোর জন্য সরকারি বেসরকারি উদ্যোগে তৈরি হয়েছে প্রশিক্ষণ কেন্দ্র। পরিকাঠামো, যেহেতু প্রচুর কর্মসংস্থানের সুযোগ আছে, শিল্পটি ভবিষ্যৎ উজ্জ্বল এবং প্রচুর শুল্ক আছে, তাই সরকার এই শিল্প স্থাপনে বিশেষ পরিকাঠামো গঠন করছে। সংস্থাগুলিকে বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। 4.4 থেকে জিও স্টেশনারি উপগ্রহের বৈশিষ্ট্যগুলি লেখো। উত্তর, জিও স্টেশনারি বা ভূসমলয় উপগ্রহের বৈশিষ্ট্য। ভূসমলয় উপগ্রহের বৈশিষ্ট্যগুলি হল নিরক্ষরেখার সোজাসুজি অবস্থান। ভূসমলয় উপগ্রহগুলি ভূপৃষ্ঠ থেকে প্রায় 36,000 কিমি উচ্চতায় নিরক্ষরেখার ঠিক সোজাসুজি উপরে প্রতিস্থাপন করা হয় এবং সেখানেই অবস্থান করে। পরিক্রমণ প্রদক্ষিণের দিক, পৃথিবী যেদিকে ঘোরে অর্থাৎ পশ্চিম থেকে পূর্ব দিকে, এই উপগ্রহগুলি 24 ঘন্টায় একইভাবে একবার পৃথিবীকে প্রদক্ষিণ করে। সম্পূর্ণ চিত্র সংগ্রহ, উপগ্রহগুলি অনেক উপরে থাকে বলে এগুলির মাধ্যমে একটি গোলার্ধের সম্পূর্ণ চিত্র সংগ্রহ করা হয়। অসংখ্য ছবি সরবরাহ, এই উপগ্রহগুলি একই জায়গায় অবস্থান করে, প্রতি ঘন্টায় প্রচুর ছবি তুলে পাঠায়। এর ফলে আবহবিদদের আবহাওয়ার পূর্বাভাস দেওয়া সহজ হয়। ভারতে ইনস্যাট সিরিজের উপগ্রহগুলি এই ধরনের। অথবা ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের সঙ্গে মৌজা মানচিত্রের পার্থক্য কি? উত্তরটি লক্ষ্য করো। একটি বিষয়বস্তুর উপস্থাপন। ভূবৈচিত্র্যসূচক মানচিত্র ভূপৃষ্ঠের প্রাকৃতিক ও সাংস্কৃতিক উপাদানসমূহ বিন্দু, রেখা ও ক্ষেত্রমানের প্রকাশ করা হয়। মৌজা মানচিত্র নির্দিষ্ট সীমানা নম্বরের সাহায্যে জমির মালিকানা, দাগ বা প্লট নম্বর দ্বারা প্রকাশ করা হয়। অঙ্কন পদ্ধতি, ভূবৈচিত্র্যসূচক মানচিত্র নির্দিষ্ট অভিক্ষেপ মেনে আঁকা হয়। প্রতিটি দ্রাঘিমা রেখা উত্তর ও দক্ষিণ দিক নির্দেশ করে। মৌজা মানচিত্র অভিক্ষেপ মেনে আঁকা নয়, এই মানচিত্র উত্তর দিক নির্দেশকারী রেখা থাকে। স্কেল 1:25,000 থেকে 1:10 লাখ প্রভৃতি বিভিন্ন স্কেলে এই মানচিত্র প্রস্তুত করা হয়, অর্থাৎ ভূবৈচিত্র্যসূচক মানচিত্র প্রস্তুত করা হয়। মৌজা মানচিত্র 1:3960 বা 16 ইঞ্চিতে 1 মাইল এই নির্দিষ্ট স্কেলে মৌজা মানচিত্র প্রস্তুত করা হয়। ব্যবহার, ভূবৈচিত্র্যসূচক মানচিত্র ভূমির ব্যবহার শিক্ষার্থী, গবেষক এবং সামরিক প্রয়োজন বা পরিকল্পনা ব্যবহার করা হয়। মৌজা মানচিত্র জমির সীমানা, মূল্য ও মালিকানা নির্ধারণ এবং সরকারের খাজনা ও কর আদায়ের ব্যবহার করা হয়। বিভাগ উঁর দাগে 5-এর দাগে 5.1 নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 5.1 জলচক্র কি? জলচক্রের অংশ হিসেবে নদীর ভূমিকা লেখো। 5.1 মরুভূমি অঞ্চলের প্রসার ও তার প্রতিরোধের উপায়গুলি আলোচনা করো। 5.1 বিশ্ব উষ্ণায়নের কারণগুলি আলোচনা করো। 5.1 চিত্রসহ জোয়ার-ভাটার সৃষ্টির বর্ণনা করো। 5.2 নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 5.2 ভারতের পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির সংক্ষিপ্ত বিবরণ দাও। 5.2 ভারতের মৃত্তিকা ক্ষয়ের কারণগুলি আলোচনা করো।
5.2.3 ভারতের দ্রুত জনসংখ্যা বৃদ্ধির সমস্যাগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। 5.2.3 ভারতের পরিবহনে সড়ক পথের গুরুত্ব আলোচনা করো। 5.1 দাগে এবং 5.2 দাগে যে 8টি প্রশ্ন রয়েছে, এই 8টি প্রশ্নের উত্তরের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ওই লিঙ্কে ক্লিক করে দেখে নাও। আরেকবার বলছি, 5.1 এবং 5.2 দাগে মোট যে 8টি বড় প্রশ্ন রয়েছে, এই বড় প্রশ্নগুলির উত্তরের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ওখানে ক্লিক করে দেখে নাও। বিভাগ 6 দাগে রয়েছে প্রশ্নপত্রের সঙ্গে প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিতগুলির উপযুক্ত প্রতীকের নাম সহ চিহ্নিত করে মানচিত্রটি উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও। 6.1 রয়েছে ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল, এটা হবে লাদাখ, মরুস্থলী, কাবেরী নদী, খরাপ্রবণ অঞ্চল, পশ্চিম ভারতের একটি কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল, ভারতের প্রধান পর্ণমোচী উদ্ভিদের অরণ্যাঞ্চল, একটি কফি উৎপাদক অঞ্চল, ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র, দক্ষিণ ভারতের কাশী মাদুরাই হবে, আর হচ্ছে সোনালী চতুর্ভুজ। আচ্ছা, ম্যাপ পয়েন্টে করছি, তোমরা ভিডিওটি দেখো। শুরু করছি। 6.1 ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে লাদাখ। ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কি? লাদাখ, অর্থাৎ জম্মু কাশ্মীর রাজ্যকে ভেঙে লাদাখ করা হয়েছে। এই যে উপরের অংশটা, এটা লাদাখ, বুঝতে পেরেছ? এটা হচ্ছে লাদাখ। লাদাখের রাজধানী হচ্ছে লেহ। 6.1 এরপরে রয়েছে 6.2 রয়েছে মরুস্থলী। মরুস্থলী লক্ষ্য করো, মরুস্থলী 6.2 মরুভূমি, ভারতের থরভূমিতে মরুস্থলী অবস্থিত। 6.2 মরুস্থলী। এবার 3 নম্বরে রয়েছে 6.3 কাবেরী নদী। লক্ষ্য করো, কাবেরী নদী ঠিক করে একটু দেখবে তোমরা। এটা হচ্ছে কাবেরী নদী, বুঝতে পেরেছ? এটা কত রয়েছে? 6.3 কাবেরী নদী। এরপরে 4 নম্বরে রয়েছে ভারতের খরাপ্রবণ অঞ্চল। মধ্যপ্রদেশের কিছুটা অংশ আমি খরাপ্রবণ অঞ্চল দেখাচ্ছি তোমাদের। এটা দিয়েছে খরাপ্রবণ অঞ্চল, ভারতের খরাপ্রবণ অঞ্চল। এটা কত? 6.4 রয়েছে। 6.4 খরাপ্রবণ অঞ্চল। এরপরে 6.5 রয়েছে পশ্চিম ভারতের এক কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল। পশ্চিম ভারতের কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল লক্ষ্য করে একটু ঠিক করে। পশ্চিম ভারতের একটি কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল। 6.5 এরপরে রয়েছে 6.6 ভারতের প্রধান পর্ণমোচী উদ্ভিদের অরণ্যাঞ্চল। ভারতের প্রধান পর্ণমোচী উদ্ভিদের অরণ্যাঞ্চল লক্ষ্য করো তোমরা। ভারতের প্রধান পর্ণমোচী উদ্ভিদের অরণ্যাঞ্চল দিয়েছি আমি, করছি। এটা চিহ্ন দিতে হবে, তো সেটা হচ্ছে দেখাচ্ছে কি করতে চিহ্ন দেবে তোমরা। এখানে অনেকগুলো চিহ্ন তো হয়ে গেছে, দেখাচ্ছি কি দেওয়া যায়। আচ্ছা, এটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে 6.6 হচ্ছে আর্দ্র পর্ণমোচী বা পর্ণমোচী অঞ্চল। তারপরে রয়েছে 6.7 একটি কফি উৎপাদক অঞ্চল। ভারতের কফি উৎপাদক অঞ্চল এখানটাই হবে। এটা হচ্ছে ভারতের কফি উৎপাদক অঞ্চল, বুঝতে পেরেছ? এটা কত? 6.7 6.7। এরপরে 6.8 রয়েছে ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র কোচি। ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র কোচি কোথায় অবস্থিত? কেরালার কোচি।
কোচি বিমানবন্দরের জাহাজ নির্মাণ কেন্দ্রটি এখানটায় অবস্থিত কোচি। এটা 6.8 6.8। এরপরে রয়েছে 6.9 দক্ষিণ ভারতের কাশী মাদুরাই। দক্ষিণ ভারতের কাশী বলা হয় মাদুরাইকে। মাদুরাইটা এখানে অবস্থিত। এখানে অনেকগুলো চিহ্নিত করা হয়েছে, তো তোমরা একটু ঠিকঠাক করে লক্ষ্য করবে। এটা হচ্ছে মাদুরাই। 6.9। 6.10 সোনালী চতুর্ভুজ। আচ্ছা, সোনালী চতুর্ভুজ প্রথমে আমি বলেছি, সোনালী চতুর্ভুজে 4টি শহরের নাম, মেট্রোপলিটন শহরের নাম হচ্ছে দিল্লি। এখানটায় দিল্লি আমি আগে চিহ্নিত করে দিয়ে নিচ্ছি। দিল্লি, এখানটায় দিল্লি অবস্থিত। দিল্লি থেকে হচ্ছে এটা মুম্বাই। আচ্ছা, এখানে চেন্নাই অবস্থিত, চেন্নাই শহর, চেন্নাই। আর এখানটায় হচ্ছে কলকাতা। বুঝতে পেরেছ, কলকাতা। এবার এই চারটি শহরকে যে জাতীয় সড়ক পথ দ্বারা যুক্ত হলে সোনালী চতুর্ভুজ বলা হয়। আচ্ছা, আমি একটু দেখাচ্ছি, একটু ঠিক করে লক্ষ্য করো তোমরা। দিল্লি থেকে টানছি আগে, মোটামুটি হবে, তোমরা ঠিক করে একটু দেখবে। ওকে, এই কলকাতার সঙ্গে এবার চেন্নাই যোগ করো তোমরা। চেন্নাই। এবার চেন্নাই থেকে আমরা মুম্বাইতে যাব, মানে এখান থেকে এখানে যাব। চেন্নাই থেকে একটু নিচের দিকে এসছে, এই এসে আর উপরে গেছে, মুম্বাইয়ের সঙ্গে যুক্ত হয়েছে মুম্বাই। এবার মুম্বাই থেকে আমরা যাব দিল্লিতে। আচ্ছা, মুম্বাই থেকে এই কাছে দিয়ে যাব আমরা। এবারে এখানে আহমেদাবাদ রয়েছে, এখানে আহমেদাবাদ রয়েছে, গুজরাটের আহমেদাবাদ, ম্যানচেস্টার যাকে বলা হয়। এই আহমেদাবাদ থেকে আমরা চলে যাব দিল্লি। এই দিল্লি, এটা তো আমি নাম দিতে পারছি না ঠিক করে, তবু আমি 6.10 জায়গায় লিখে দিচ্ছি এখানটায় 6.10। বুঝতে পেরেছ? আচ্ছা, আমি আরেকবার দেখে দিচ্ছি। 6.1 হচ্ছে এটা কেন্দ্রশাসিত অঞ্চল, ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল। 6.2 কোথায় গেল? 6.2 ওই হচ্ছে মরুস্থলী, এই যে মরুস্থলী। 6.3 কাবেরী নদী, দেখো এই যে কাবেরী নদী। 6.4 হচ্ছে ভারতের খরাপ্রবণ অঞ্চল, এই যে লক্ষ্য করো, খরাপ্রবণ অঞ্চল। 6.5 রয়েছে পশ্চিম ভারতের একটি কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল, 6.6 রয়েছে ভারতের প্রধান পর্ণমোচী উদ্ভিদের অরণ্যাঞ্চল, এই যেখানটায় লক্ষ্য করো, ভারতের প্রধান পর্ণমোচী উদ্ভিদের অরণ্যাঞ্চল। বুঝতে পেরেছ? এরপরে 6.7 রয়েছে একটি কফি উৎপাদক অঞ্চল, একটু ঠিক লক্ষ্য রয়েছে কফি উৎপাদক অঞ্চল, এই কফি উৎপাদক অঞ্চল। তারপরে রয়েছে 6.8 ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র, কেরালার কোচি বন্দরে কাছে, কোচি সিপিআর, কোচি বন্দর, যে এইটা এখানটায় দিবে। বুঝতে পেরেছ? এরপরে রয়েছে দক্ষিণ ভারতের কাছে হচ্ছে মাদুরাইটা এখানটায় অবস্থিত, ঠিক কোচির সোজাসুজি ডান দিক অর্থাৎ পূর্ব দিকে। তাহলে 6.10 সোনালী চতুর্ভুজ, একটু লক্ষ্য করো তোমরা, সোনালী চতুর্ভুজটা একটু দেখে দিচ্ছি তোমাদের। এই যে দিল্লি থেকে টানবে, কলকাতা পর্যন্ত এলো, কলকাতা থেকে একবার চেন্নাই পর্যন্ত আসবে, চেন্নাই থেকে চলে যাবে মুম্বাইতে, মুম্বাই থেকে দিল্লিতে। বুঝতে পেরেছ? সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।